সুপ্রিয় দর্শক সকলকে বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে স্বাগত। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা বাংলাদেশের সাধারণের কথা বলে, তাই আপনার কথাটি জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার খুবই 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 প্রিয় একটি ভাই বিপ্লব হাসান। তার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আজকের আলোচনা অনুষ্ঠানটি আসলে ইনস্টিগেট করেছি বলা চলে। আপনারা দেখেছেন সাম্প্রতিক বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সেই ঘিরে অনেক কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখলাম ৩০০ ফিটে তারা নানাবিধ ময়লা আবর্জনা তৈরি করলো এবং পরবর্তীতে ঢাকা মিউনিসিপ্যালের লোকজন আসলে সেটা পরিষ্কার করলো, কিন্তু তারা দাবি করলো যে তারাই এগুলো পরিষ্কার করেছে। আমরা দেখছি তার একটি বিড়ালকে ঘিরে অনেক রকমের মিডিয়াতে আলোচনা, গুঞ্জন, ট্রল হচ্ছে। সেগুলোর ভালো মন্দ দিক নিয়ে আমি আলোচনা করব না, শুনবো আমার ভাইটির কাছ থেকে। বিপ্লব, স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি শারীরিকভাবে ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আপু। অনেকদিন পর আবারও আপনার সামনে কথা বলার জন্য আসলাম। এর আগে আমার লোকেশন অন্য জায়গায় ছিল যখন কথা বলেছিলাম আপনার সাথে। তো আচ্ছা। সাম্প্রতিক স্থান পরিবর্তন করেছি। আসলে যাযাবরের মতো জীবনযাপন খুব কষ্টকর। দেশের মা মাটিকে রেখে দেশের সবকিছু ফেলে প্রবাসে থাকা, দূরে থাকা অনেকটা কষ্টের। তো আছি, মোটামুটি ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। আমার মনে পড়ে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তার নামটি, কোন একজন খলিফা ছিলেন যিনি তার দরবারে সত্য কথা বলে এরকম মানুষদেরকে ডেকে নিয়ে আসতেন এবং বলতেন যে প্রাণ খুলে আমার সমালোচনা করো। এরকম একটি চর্চা আসলে ছিল। তবে বাংলাদেশে এই ধরনের চর্চা অনেক দিন ধরে হারিয়ে গেছে। আর অনেক ঘটনা আছে যারা আসলে সত্য কথা বলতেন, সমালোচনা করতেন। রাজা রাজাদের সরকারকে তাদেরকে আসলে মৃত্যুবরণ করতে হয়েছে এবং তারা কখনো বুঝতে পারেনি যে এই মানুষগুলোই প্রকৃত আসলে সেই প্রশাসনকে, সেই দলকে কিংবা সেই সরকারকে আসলে ভালোবাসে বিধায় তাদের ঘা ক্ষতগুলো দেখিয়ে দেয়। তো আপনি সেরকমই একজন সমালোচক। আমি আপনাকে খুব পছন্দ করি এই কারণে, হয়তো আপনি বিরোধী দল কিংবা আপন মানুষ সব জায়গাতেই আসলে একটু বিপাকে বিপদে থাকেন। সেজন্যই আসলে আপনাকে আমার ভালো লাগে। কারণ আমি মনে করি আপনাদের মতন মানুষদের সত্য বলা এবং সমালোচনাকে যেই দল আসলে গ্রহণ করতে শিখবে, তখনই তার পরিবর্তনটি শুরু হবে এবং তখনই বাংলাদেশের আসলে পরিবর্তন তৈরি হবে। তাই আমার কাছে মনে হয় হাজার হাজার বিপ্লব হাসান দরকার। বিপ্লব হাসানদেরকে যখন আসলে আমরা গ্রহণ করা শিখবো, তখনই আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে পরিবর্তন ঘটবে। আপনি হয়তো বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। আচ্ছা, এখন আমি একটু আপনার সেই ফেসবুক স্ট্যাটাসটি নিয়ে কথা আলোচনায় চলে যাব সরাসরি। তারেক রহমানের প্রত্যাবর্তন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমাদের বিপ্লব? জি আপু, ধন্যবাদ। দেখেন, তারেক রহমান প্রায় 17 বছরের প্রবাস জীবন ছেড়ে, নির্বাসিত জীবন ছেড়ে বাংলাদেশে এসেছেন। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব, উচ্ছ্বাস, একটা উদ্দীপনা সৃষ্টি হবে। এটা আদর্শিক জায়গা বিবেচনা করলে ভুল হবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। 17 বছর তিনি দেশে ছিলেন না। তো এটা আমি স্বাভাবিকভাবে নিচ্ছি। তবে তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পণ, এই বিষয়টাকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণী, যাদেরকে আমি খুব অশ্লীল ভাষায় একটা নাম বলি, সেটা আমি এই মুহূর্তে লাইভে বলতে চাচ্ছি না। এই শ্রেণীর মধ্যে একটা হতাশার গল্প বা গন্ধ আমি শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। হুম। তারা অনেকেই খুব হতাশ হয়ে বলতেছে, তারেক রহমান ফিরে আসলো, তারেক রহমান ফিরে আসাতে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ আর কামব্যাক করতে পারবে না, অন্তত 10 কিংবা 15 বছর তো কোনোভাবেই সম্ভব না। তাদের উদ্দেশ্যে বলি, হুম। তারেক রহমান 2007 সালে মুচলেকা দিয়ে রাজনীতি না করার শর্ত দিয়ে দেশের বাইরে চলে গিয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু সেখান আচ্ছা। থেকে তিনি ফিরে এসেছেন 17 বছর পর। এখানে অনেক বিষয় আছে, আমি সেটা বলতেছি, তার আগে বাস্তবতাটা আমি বুঝাই। ঠিক আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা বিশেষ মুহূর্তে তার জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি দেশ ত্যাগ করেছেন। তিনি কিন্তু পালিয়ে যান নাই। তারেক রহমান ধরতে গেলে চিকিৎসার কথা বলে চলে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, কোথায় বঙ্গবন্ধু কন্যা আর কোথায় তারেক রহমান, যার নামের পেছনে আছে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র, হাওয়া ভবন, এরকম অসংখ্য অভিযোগ আছে। সেখানে আওয়ামী লীগের এই কর্মী সমর্থক, এই শ্রেণী, যে শ্রেণী তারেক রহমানের ফিরে আসাতে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, তারা তুলনাটা কিভাবে করতেছে? বঙ্গবন্ধু কন্যার সাথে কি তারেক রহমানের মতো একটা সেচ্চরের তুলনা হয়? এই কাজটা যারা করতেছে তারা নির্বোধ, তারা বোকা।
আর তার ফিরে আসাতে কি হয়েছে? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে? কোনোদিনও পসিবল না। দেখেন, বাংলাদেশের মাটি, শেকড়ের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা বিষয়ের সাথে আওয়ামী লীগের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এদেশের জন্মদাতা আওয়ামী লীগ। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে, যতদিন বাঙালি জাতীয়তাবাদ থাকবে, যতদিন বাঙালি জাতিসত্তা এই বাংলাদেশের ভূখণ্ডে অবশিষ্ট থাকবে, ততদিন আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। পৃথিবীর কোন শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে পারবে না। এখানে তারেক রহমান ফিরে এসেছেন, তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন। একটা চমৎকার বিষয় আপু আমি আপনাকে শেয়ার করি, আপনি হয়তো বা খেয়াল করেছেন গতকাল। আমি কিন্তু জানতাম না যে অ্যাকচুয়ালি তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা কি। তার যে নির্বাচন কমিশনে তার যে ভোটারের যে তথ্য দেখলাম, সেখানে দেখলাম উচ্চ মাধ্যমিক বা তার সমমান। তার মানে সে আদৌ উচ্চ মাধ্যমিক পাস করেছে কিনা কিংবা এইচএসসি পর্যন্ত সীমাবদ্ধ, এটা নিয়েও কিন্তু একটা দোলাচল আছে। মানে আমার মনে হচ্ছে হুম। তার মা ছিল 8 পাস, বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী। এখন খুব সামনে আমরা আরেকটা ইন্টারমিডিয়েট পাস প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের জেনজি প্রজন্ম যারা এই বিএনপিকে এখন সমর্থন দিচ্ছে, তাদের জন্য খুব মায়া লাগছে যে একটা ইন্টারমিডিয়েট পাস প্রধানমন্ত্রী এই বিশাল শিক্ষিত জেনজিদেরকে নেতৃত্ব দিবে। এটা একটা লজ্জার না? অবশ্যই হুম। লজ্জা। এটা আমি একটা পার্ট অফ মানে জোকসও বলতে পারেন। ঠিক আছে? তো তারেক রহমানের ফিরে আসা খুব স্বাভাবিকভাবে আমি নিচ্ছি আপু। আপনি আমাকে যেটা বলতেছিলেন, তারেক রহমান কোন হুম। মহামানব না। তারেক রহমান কোন বিশাল নেতাও না যে তার ফিরে আসাতে আওয়ামী লীগকে এত মানে চাপের মধ্যে থাকতে হবে, আওয়ামী লীগকে এত চিন্তা চেতনা নিয়ে মানে কি বলবো মানে একদম হতাশ হতে হবে। কোন ব্যাপার হুম। না। এটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। এখানে একটা বিষয় আছে, তিনি যে এসেছেন তিনি কি আদৌ বাংলাদেশে থাকবেন? তিনি কিন্তু বলে আসেন নাই যে তিনি একেবারে চলে এসেছেন। তিনি কিন্তু আবারও লন্ডনে ফেরত যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো তার ফিরে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে হাহুতাশ করতেছে, এটা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক। আমি এটাকে কোনোভাবে মাথায় নিচ্ছি না, কোনোভাবে আমলে নিচ্ছি না। জি আপু, ধন্যবাদ। চমৎকার বলেছেন। আমরা দেখতে পেলাম যে উনি বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। এটা এই বিষয়টা আপনার কাছে আপনি কিভাবে দেখছেন? হোয়াট প্ল্যান হি হ্যাজ, এবং মানে এবং এটাকে এত এমফাসাইজ করে বলা, কারণ আমরা আসলে ইউরোপীয় রাজনীতিতে দেখি যে তারা প্ল্যান নিয়ে আলোচনা করে। যেকোনো নেতা বলে যে যেকোনো ভোটের আগে কিংবা নির্বাচনের আগে তিনি বলেন যে আমার একটি পরিকল্পনা আছে। বাংলাদেশে এই মুহূর্তে জামাতের যেই একটা উগ্রপন্থা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বেশ কিছু জরিপ পেয়েছি বিপ্লব, যে একদম জেলা পর্যায়ে, প্রশাসন পর্যায়ে প্রায় অর্ধেকের বেশি প্রশাসনিক লোকজন জামাতের এখন, যেগুলো রিক্রুট করেছে ইউনূস, এটা আমরা জানি। এই মতো অবস্থায় আসলে বিএনপি এই প্ল্যান নিয়ে আসলে কি করতে পারবে? তারা কি আসলে জামাতকে নিয়ে আগাবে বলে আপনার মনে হয়? বা কি করণীয়? তার এটা কতখানিক আসলে কোন দিকে যাবে বাংলাদেশ? তারা কি করবে? জামাতকে প্রধান বিরোধী দল করবে নাকি আসলে জামাতের নির্দেশনাতেই বিএনপিকে কাজ করতে হবে বিপ্লব? অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন। দেখেন আপু, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে ২ টা আদর্শিক জায়গা আছে, ২ টা দল বা ২ টা মতাদর্শ। একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যেটাকে হুম। প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ। আরেকটা হুম। হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সেখানে ইনক্লুডেড জামাত আছে, বিএনপি আছে, এবি পার্টি আছে, সিবি পার্টি আছে, হোয়াটএভার যাই বলেন না কেন। মানে আওয়ামী লীগ একদিকে আর সম্পূর্ণ রাজনৈতিক যতগুলো আছে দল, এরা সবাই অন্যদিকে। এখানে ইসলামী মৌলবাদী দল আছে, হেফাজতে ইসলামের মতো চরমপন্থা দল আছে, ইসলামী খেলাফত বা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ হোয়াটএভার এরকম দল আছে। হুম। সো এই মুহূর্তে আপনারা যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন, এখানে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে অনুপস্থিত। এই হুম। অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষ যদি না থাকে, রাজনীতিতে আপনি কিন্তু মজা করতে পারবেন না। কিংবা আপনার যে ভোটের একটা সিস্টেম আছে বাংলাদেশের রাজনীতিতে, আপনারা দেখেছেন যে প্রতিপক্ষ না থাকলে সেই ভোটকে অবৈধ রাতের ভোট হিসেবে বিবেচ্য করা হয়। হুম। 2018, 2024-এর আওয়ামী লীগের যে ভোটার মানে ভোটের কার্যক্রম, সেটাকে কিন্তু বিতর্কিত করা হয়েছে শুধুমাত্র প্রতিপক্ষ শক্তিশালী দল ছিল না বলে। তো এই হুম। অবস্থায় যে দলটার সমর্থক শ্রেণী প্রায় 50% হয়ে গেছে, সেই দলকে বাদ দিয়ে নির্বাচন করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। এখন তো তাদের একটা প্রতিপক্ষ দরকার। সেই জন্যেই জামায়াত এবং বিএনপির মধ্যে আপনারা একটা বিভক্তি দেখতে পাচ্ছেন, একটা সাংঘর্ষিক সম্পর্ক দেখতে পাচ্ছেন। এইটা সম্পূর্ণরূপে একটা নাটক। এইটা নাটক। পুরোপুরি নাটক এবং আপনারা সেই নাটক দেখতে পারবেন খুব শীঘ্রই। যদি ইন্টারন্যাশনাল অনেক চাপ আসার কারণে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যান উঠিয়ে দেওয়া হয়, আমি হুম। নির্দ্বিধায় বলে দিতে পারি আপনাকে, জামায়াত এবং বিএনপি এক হয়ে যাবে। কারণ এদের জন্মগত সিস্টেম, এদের জন্মের পর বেড়ে ওঠার সিস্টেম, মানে প্রত্যেকটা প্রক্রিয়া এদের সাদৃশ্যপূর্ণ।
জামাত এবং বিএনপির আদর্শিক জায়গায় কোনো পার্থক্য নাই। হ্যাঁ, বিএনপিতে সেকুলার মানুষ আছে, আমি সেটা অস্বীকার করছি না। বিএনপিতে প্রগতিশীল মানুষ আছে। কিন্তু বিএনপির বিশাল অংশ যারা বিএনপিকে নেতৃত্ব দেয়, যারা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের মহল, তারা কিন্তু অবশ্যই আপনারা দেখেন, খেয়াল করেন, আপনি নিজেই খুব চমৎকারভাবে দেখতে পাবেন তারা মৌলবাদী মানসিকতা পোষণ করে। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান। কি প্ল্যান তার? তিনি কিন্তু আমিও বলেছেন সেটা তিনি মহানবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা করবেন। তার পিতা তো সংবিধানে পেরেক মেরে গিয়েছিল ধর্মনিরপেক্ষতাকে উঠিয়ে দিয়ে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমকে সংবিধানে সংযুক্ত করে। প্রতিষ্ঠিত করে। হুম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম তো কোনো একটা নির্দিষ্ট ধর্মের। তো এখানে আমাদের বাংলাদেশ তো, আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে সনাতন আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে। এখানে হুম। এই যে প্রথম সংবিধানকে ধ্বংস করার কাজটা কিন্তু জিয়া শুরু করেছিলেন। তার পুত্র স্বাধীনতার ৫৫ বছর পর এসে বলতেছে বাংলাদেশ পরিচালনা করবে মহানবীর আদর্শে। মহানবীর আদর্শে সেই বাংলাদেশ জন্যই কি পরিচালনা উনি করবে। আসলে, যেহেতু আমরা জানি যে মহানবীর খুব প্রিয় একটি পোষা প্রাণী ছিল বিড়াল, উনি কি সেই কারণেই এত মিডিয়াতে এই বিড়াল বিষয়টাকে এক্সপোজ করছেন বিপ্লব? আপনি কি কোথাও কোনো সম্পৃক্ততা পাচ্ছেন? এবং আপনাকে আরেকটা কথা একটু বলতে চাই, আপনি তো পুরোটাই দেখেছেন। উনি কিন্তু ভাষণ শুরুতেই বলেছে যে এই দেশে হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, বাংলাদেশ সকলের জন্য। তার মানে কি উনি মুখে এক কথা বলছেন এবং আদর্শিক জায়গায় ভিতরে রাষ্ট্র পরিচালনার বিষয়টি আরেকটা করতে চাচ্ছেন? তার মানে কি এটা পুরাটাই হিপোক্রিসি? অবভিয়াসলি এটা পুরোটা হিপোক্রেসি। তিনি বলতেছেন এই রাষ্ট্রে সবাই আছে, সব শ্রেণীর মানুষ আছে, সব জি, ধর্মের মানুষ আছে। কিন্তু তিনি জি। কিভাবে ফিরতি বলতেছেন মহানবীর আদর্শে পরিচালনা করবেন? মহানবী তো ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য আদর্শিক জায়গা হতে পারে, বাট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য তো মহানবী আদর্শিক জায়গা না। আর বাংলাদেশ তো সৌদি আরব না, বাংলাদেশ তো 100% মুসলিমের দেশ না। এখানে সব ধর্মের মানুষ বসবাস করে। স্বাধীনতার পর থেকে আমরা সেটা দেখে আসছি। তো এখানে কিভাবে সে মহানবীর আদর্শ বাস্তবায়ন করার কথা বলে? সে মুখে বলবে এক কথা, আড়ালে বলবে এক কথা। আই হ্যাভ এ প্ল্যান, এটা হাওয়া ভবন টু কিনা এটাও আমাদেরকে ভেবে দেখার বিষয় আছে। আই হ্যাভ এ প্ল্যান, হাওয়া ভবন টু, হ্যাঁ, সেটা গুলশানে হবে কিনা কিংবা সেটা অন্য কোনো এলাকায় হবে কিনা, এটাও এখন আমরা মানে দ্বিধার মধ্যে আছি। ব্যক্তিগতভাবে আমি প্রচন্ড দ্বিধায় আছি। কারণ বিএনপি বিএনপি একটা প্রশ্ন আমি বিএনপি নেতা কর্মীদেরকে করতে চাই। ২০০১ থেকে ২০০৬, এরপর 96 এর আগে বিএনপি যতবার ক্ষমতায় ছিল, আমি জিয়াউর রহমানের শাসনামল বাদ দিলাম, খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার শাসনামলে বিএনপির এমন 10টা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন আমাদেরকে দেখাক। আমি বলতেছি আমি বিএনপিকে ভোট দিব যদি বলতে পারে তারা। আমি কিন্তু ভোটার বাংলাদেশের, আমি বাংলাদেশের নাগরিক, আমি ভোট দিব যদি 10টা কথা বলতে পারে। বিএনপি সব সময় গল্প মারে, কিন্তু কাজের সময় বিএনপি তার পুরো চরিত্র ভিন্ন হয়ে যায়। এই যে এখন বলতেছে জামাত জামাত জামাত, সকাল সন্ধ্যা ৭১কে পুঁজি করতেছে। একটা বিষয় হুম। খেয়াল করেন, যে বিএনপি ৫ আগস্টের পর থেকে স্বাধীনতার সকল স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি একদম দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। সেই বিএনপি যখন ৭১-এর পক্ষ নিয়ে কথা বলে এবং তাদের কিছু নিযুক্ত দাস আছে, এদের মধ্যে নাম বলতে চাচ্ছি না আমি, যেমন হুম। আমজনতার তারেক রহমানকে অবশ্যই আপনারা চেনেন। এ কিন্তু বিএনপি নিযুক্ত দাস, এ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে কেন জানেন? এটা একটা মানে একটা গেম খেলতেছে বিএনপির হয়ে, যে বিএনপি তারেক রহমান তাকে বলে দিয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলতে, জামাতকে আক্রমণাত্মক ভাষায় কথা বলতে। নয়তো তারেক রহমান এমন কোন দলের নেতা হয়ে যান নাই আমজনতার যে জামাত তাকে এখন আস্ত রাখতো। সে যেভাবে সাংঘর্ষিক উপায়ে জামাতের সমালোচনা করে, আমরাও সেভাবে কথা বলি না। তো বিএনপি হুম। হচ্ছে কি একটা ২ নাম্বার, মানে আপাদমস্তক ২ নাম্বার। এদের মুখে এক, অন্তরে আরেক। বিএনপি মিষ্টি মিষ্টি কথা বলতেছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় আসলে তারা এটা করবে, ফ্যামিলি কার্ড দেবে, বলেছে না, খেয়াল করেছেন না? হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ, হ্যাঁ। কার্ড যদি যে সংখ্যক মানুষকে দিতে বলা হয়েছে সেটা বাংলাদেশের বাজেটের ১/৩। আবার বলতেছি, ফ্যামিলি কার্ডের যে সংখ্যা বলা হয়েছে, আমার মাথায় আসছে না এই মুহূর্তে, সেই সংখ্যাটা এবং সেই অর্থের পরিমাণ বাংলাদেশের সর্বশেষ যে বাজেট হয়েছিল সেই বাজেটের ১/৩। এখন ১/৩ মানুষকে, মানে ১/৩ অর্থ যদি এই ফ্যামিলি কার্ডের পেছনে ব্যয় করা হয়, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? বাহ! কোন সিস্টেম চমৎকার। আছে? হুম, হুম। এই যে গল্প শোনানো হচ্ছে, এই গল্পগুলা সম্পূর্ণরূপে ভুয়া, প্রতারণা। মানে জাতির সাথে বারবার প্রতারণা করেছে এরা। ২০০১ থেকে ২০০৬ সালে যেমন আগুন সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছিল, খুন গুমের রাজনীতি কায়েম করেছিল, সংখ্যালঘু নির্যাতনের রাজনীতি কায়েম করেছিল, ঠিক একই প্রক্রিয়া এই ২০২৬ সাল নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশটা একটা নরকে পরিণত হবে। আমি আপনাকে এই লাইভের মধ্য দিয়ে আমি বলে গেলাম আজকে বাংলাদেশের সকল মানুষকে, ২০২৬ সালে বিএনপি যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ আরো একটা নরকের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকবে। ধন্যবাদ। আমরা আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আপনি আলোচনার মাঝখানেই একটি সম্ভাবনার কথা বলেছেন, যদি
আন্তর্জাতিক আম কারণে কোনো কারণে ২০২৬ ফেব্রুয়ারির আগে আওয়ামী লীগকে আসলে অন্তর্ভুক্ত করা হয় নির্বাচনে, সেক্ষেত্রে আসলে কি পরিস্থিতি হবে? এরকম কি কোনো সম্ভাবনা আছে কিনা? এবং যদি আসলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়, সেই ক্ষেত্রে কি হবে বলে আপনি আপনার মতামতটা একটু আমাদেরকে জানান। তারপরে আমরা আমাদের আজকের আলোচনাটি শেষ করব। এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিভিন্ন হুম, আন্তর্জাতিক সম্প্রদায় তো আসলে প্রেশার দিচ্ছে। কিন্তু হুম, ইউনূস, বিএনপি, জামায়াত তাদের তো একটা লবি আছে। তাদের সেই লবিটা, আন্তর্জাতিক লবিটা সর্বোচ্চ চেষ্টা করছে এই হুম, শক্তিগুলাকে চেপে রাখতে, যাতে করে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ায় তারা কোন প্রকার চাপ সৃষ্টি করতে না পারে। এখন যদি এখানে ২ টা বিষয়, যদি হুম, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, আমি আপনাকে বলে গেলাম বাংলাদেশ আওয়ামী লীগ ১/৩ আসন নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবারও আসবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। কারণ এই যে বাংলাদেশটা গত হুম, ১৫ মাসে বাংলাদেশটাকে যেই অবস্থানে নিয়ে ফেলা হয়েছে, নর্দমার মধ্যে ফেলা হয়েছে, এখান থেকে পুনরুদ্ধারের জন্য কোন দল পসিবল না, তাদের পক্ষে সম্ভব না। উইথআউট বাংলাদেশ আওয়ামী লীগ, উইথআউট শেখ হাসিনা। আওয়ামী লীগও ক্ষমতায় আসলে যদি শেখ হাসিনার বাইরে অন্য কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় কিংবা প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রকে এই জায়গা থেকে তুলতে পারবে না। আর এই বিষয়গুলা ডক্টর ইউনূস, বিএনপি, জামাত বুঝতে পারছে। তাই তারা সর্বোচ্চ চেষ্টা করছে কোনোভাবে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয়। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় বা দিতে হয় তাদেরকে, দিতে আপনার সুযোগ সৃষ্টি করে দেওয়া না হয়, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে প্রবল। যাই বলেন না হুম। কেন, বাংলাদেশের মানুষ কিন্তু জামাতকে ভোট দেবে না। স্বাধীনতা বিরোধী চক্রকে কখনোই ভোট দেবে না। সেক্ষেত্রে বিএনপিকে বেছে নেবে। এখন বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? বাংলাদেশের অর্থনৈতিক যে বর্তমান অবস্থা, যেকোনো সময় অর্থনীতি কলাপস করতে পারে। আপনার হুম, এই প্রচুর পরিমাণে বেকারত্ব বেড়ে গিয়েছে। হুম, গার্মেন্টস শিল্প হুম, প্রতিষ্ঠান সবকিছু হুম, বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে হুম, বিএনপির তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, সে রাষ্ট্র পরিচালনা করবে, সে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে, কোনোভাবে সম্ভব হুম, না। তার পিতা খোদ জিয়াউর রহমান যদি কবর থেকে উঠে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, এই হুম। বাংলাদেশকে, এই ভেঙে পড়া অর্থনীতিকে কোনোভাবে রক্ষা করতে পারবে না। সো মোরাল অফ দ্য স্টোরি, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ১/৩ আসন নিয়ে জয়ী হবে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে। জামাত মোটামুটি একটা ভালো সংখ্যক সিট নিয়ে সংসদে বিরোধী দল হবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এখন বাকিটা সময়ের উপর নির্ভরশীল। তা আমরা যে দেখতে পাচ্ছি এনসিপি হঠাৎ করে এনসিপির অনেকেই পদত্যাগ করছে। যারা পদত্যাগ করলো আরো অনেকে পদত্যাগ করলো এবং আম তারা আ এই ইন্ডিভিজুয়ালি তারা আসলে তাদের যার এলাকা থেকে দাঁড়াচ্ছে এবং কেউ অনেকেই আসলে জামাতে ফিরে যাচ্ছে। তার মানে এটা আসলে কি পূর্বাভাস? এনসিপি হঠাৎ করে এভাবে ভেঙে যাচ্ছে কেন? তারা অনেক বড় কথা বলেছে। তারা সেভেন সিস্টার চেঞ্জ করে ফেলবে, আ দেখে নেবে। তারা মুজিববাদকে বাংলাদেশে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছিল মাহফুজ নামের সেই ছেলেটি। যদিও উনি নিজেই বলতে পারবে কিনা আসলে মুজিববাদ বলে কিছু আছে কিনা আদৌ বাংলাদেশে। ইজম জিনিসটা কি সেটারও আসলে তার তো আসলে পিতা আসলে সলিমুল্লাহ এবং লুঙ্গি বাজার। তো এই লোকগুলো সবাই আসলে এখন আবার জামাতে ফেরত যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি আমাদের লাস্ট আপনার এনালাইসিসটা একটু যদি বলেন। দেখেন, একটা ভাব সম্প্রসারণ করেছিলাম। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। এনসিপি জামাতের কুলে অনেক বেশি সুন্দর। কারণ এনসিপির জন্মদাতা হলো জামাত। জুলাই আগস্টের সেই মেটিকুলাস অভ্যুত্থানের সময় মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এরা সব জামাতি, সব রাজাকারের বাচ্চা। আমরা কেউ বিশ্বাস করিনি। আমরা বিশ্বাস করতাম, আমরা জানতাম, কিন্তু বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি তখন। তারা স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, বাঙালি ১৫ মাস পর ঠিক বুঝে গেল তারা আদতেই রাজাকারের বাচ্চা ছিল। তারা প্রকৃতপক্ষেই রাজাকারদের নাতিপুতি ছিল। এখন কি হলো? এই রাজাকারের নাতিপুতিরা পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স সবকিছু ভাঙতে গিয়ে তাদের সিস্টার্সদেরকে একে হারাচ্ছে। প্রথমে শুরু হয়েছিল নীলা ইসরাফিলকে দিয়ে, এনসিপির নেত্রী। এখন সে প্রচুর সমালোচনা করে এই এনসিপির জঙ্গিদের বিরুদ্ধে। এরপর হুম, তাসনিম জারা গতকাল পদত্যাগ করেছে। তাসনিম হুম, জারার পদত্যাগের বিষয়টা আপনি খুব স্বাভাবিকভাবে যদি নেন, সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। কারণ তাসনিম জারা যে অভিযোগটা এনেছেন, তিনি যদিও তার স্ট্যাটাস উল্লেখ করেন নাই যে জামাতের সাথে জোটের যাচ্ছে এনসিপি, সেই জন্য তিনি জামাতে থাকে, সেই জন্য তিনি এনসিপিতে থাকতে চাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন, তাসনিম জারার যে জামাই, মানে তার যে স্বামী, সে জামাতের টাকায় স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়তে গিয়েছিল। তখন সে তার হুম। স্বামীকে কেন ছাড়ে নাই? আজকে জামাত এনসিপির সাথে জোট করতেছে, সেজন্য তাসনিম যারা এনসিপি কে ছেড়ে দিল।
এনসিপির হয়ে যে ৪৭ লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, সেই টাকা কি বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দেবে? সেটা তো এনসিপির ব্যানারে করেছে, সে তো ব্যক্তিগত কোনো ব্যানারে করেনি। এগুলা নাটক। এই পুরো প্ল্যানটাই হচ্ছে গিয়ে জামাতের। জামাত তাদের দল থেকে চাচ্ছে না কোনো নারী নেত্রীকে মনোনয়ন দিয়ে সংসদে নিতে। সেজন্য হুম, জামাতের যে উইংস গুলা আছে সেগুলা ব্যবহার করে জামাতের যারা পৃষ্ঠপোষকতাকারী কিংবা যারা জামাতের প্রোডাক্ট, জামাতের সন্তান, যারা তাসনিম, যারা এরপর আপনার সামান্তা শারমিন নামে একটা আছে, এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। এদেরকে জামাত নিরপেক্ষভাবে স্বতন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে সংসদে নেওয়ার একটা বন্দোবস্ত করে দিবে। আপনি নিশ্চিত থাকেন, তাসনিম হুম, যারা যে আসন থেকে নির্বাচন করবে সেই হুম। আসনে জামাত তাকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যাকআপ দেবে। নিশ্চিত থাকেন আপনি, এবং এটা নির্বাচন হলে আপনারা দেখতে পারবেন। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে, হুম। মনে পড়তেছে না আমার, আরেকটু রিপিট করেন। হ্যাঁ, বলেছি যে তারা যে স্বতন্ত্রভাবে আসলে দাঁড়াচ্ছে এবং এনসিপি হঠাৎ করে জামাতের সঙ্গে এই যে অ্যালায়েন্সটা বিষয়টা ফিরে যাচ্ছে। এই দুটো বিষয় নিয়ে আপনার মতামতটা জানতে চেয়েছিলাম। দেখেন, এনসিপি তো বাংলাদেশে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারে নাই। এনসিপির হুম, মাধ্যমে ইউনূসের একটা চেষ্টা ছিল, ডিপ স্টেটের একটা চেষ্টা ছিল বাংলাদেশে তারা একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটাবে। কিন্তু হুম, এনসিপি তো মাঠে মরে গিয়েছে। কারণ এরা তো চোর-বাটপার সব। এদের শিক্ষাগত যোগ্যতা যতটুকুই থাক না কেন, এদের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, এদের ফ্যামিলি, এদের সবকিছু, এদের পারিবারিক শিক্ষার প্রচন্ড অভাব আছে। এরা সব চোর। এরা ৳১০ খায়, ৳১০০ খায়। তো এদেরকে দিয়ে তো আসলে আপনি বৃহৎ আকারে চিন্তা করতে পারবেন না। রাষ্ট্র পরিচালনা কিন্তু একটা মানে খুব স্বাভাবিক বিষয় না। এখানে অনেক বিষয় থাকে, কূটনীতি থাকে, পররাষ্ট্রনীতি থাকে, অনেক কিছু থাকে। সবকিছু বিচার বিবেচনা করে ডিপ স্টেট এবং সুদখোর ইউনূস বুঝে গিয়েছে যে এনসিপির এই টুকাইদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কোনোভাবেই সম্ভব না। তাদের যে রাজনৈতিক এজেন্ডা গুলা ছিল সেগুলো বাস্তবায়ন করা কোনোভাবেই পসিবল না। সেজন্যই তারা এনসিপির সাথে মোটামুটি সম্পর্ক ত্যাগ করার একটা মুহূর্ত চলে এসেছে। এজন্য ইউনূস কিন্তু বিএনপির কাঁধের উপর ভর করে গিয়েছে। জামাতের কাঁধের উপর আচ্ছা। ভর করে গিয়েছে। কারণ জানে যে এনসিপি কে দিয়ে তার যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হবে না। দীর্ঘমেয়াদী হুম, ক্ষমতায় থাকার যে একটা বাসনা ছিল। তো ওই জায়গা থেকে এই আন্তর্জাতিক চক্রগুলা আইএসআই বলেন, ডিপ স্টেট বলেন, সিআইএ বলেন, যাই বলেন না কেন, এরা সবাই বুঝে গেছে এরা একটা মানে অন্তঃশাসন রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে এনসিপি। এখন এনসিপি তো একেবারে দেউলিয়া হয়ে যাবে যদি সংসদে তাদের ২-১ টা প্রতিনিধি না থাকে। সেজন্য কিন্তু আসিফ হুম, মাহমুদ চৌধুরী ভূঁইয়াকে সম্পূর্ণ নিরপেক্ষ বানানো হয়েছে। এই তাসনিম জারাকেও কাট করে দেওয়া হয়েছে। এখন এনসিপি জামাতের সাথে অ্যালায়েন্সে গেছে। যাতে করে জামাতের হাত পা টিপে, মাথা টিপে ২-৩ টা আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, এইটাই। আর কোনো কিছুই না। কারণ তারা বুঝে গেছে তাদের অবস্থান শেষ এবং তারা যে খুব শীঘ্রই ভেঙে পড়বে, ভেঙে যাবে। এনসিপি নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি থাকবে না, এটা তারা বুঝে গিয়েছে। যেমনটা ফ্রিডম পার্টি সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর। সেই ফ্রিডম পার্টি ঘটা করে সৃষ্টি হয়েছিল, গাড়ি বাড়ি একদম জাঁকজমক সৃষ্টি, এরপর কিন্তু ভেঙে গেছে। ঠিক একইভাবে ফ্রিডম পার্টি টু দ্বিতীয় স্বাধীনতার পরে সৃষ্ট রাজাকারের নাতিপুতিদেরকে নিয়ে এরা বুঝে গেছে এদের অবস্থান বাংলাদেশে কখনোই হবে না। বাংলাদেশের মানুষ এদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। সেইটা বুঝেই তারা মূলত জামাতের সাথে অ্যালায়েন্সে গেছে। এর বাইরে আর কোনো সমীকরণ এখানে থাকবে বা আছে বা থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না। ধন্যবাদ আপু। ধন্যবাদ বিপ্লব। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা শীঘ্রই খুবই তাড়াতাড়ি আবার আপনাকে নিয়ে আলোচনা অনুষ্ঠানে আসবার মনোবাঞ্ছা রাখি। আশা করি আপনি আমাদেরকে সময় দিবেন। সুপ্রিয় দর্শক, বিপ্লবের কথা, আমার ভাই বিপ্লবের কথাগুলো কিন্তু আমার বেশ মনে ধরেছে। কারণ তিনি যৌক্তিকভাবে একদম মানে মন গড়া কথা তো উনি এমনিতেও বলেন না। উনি ইতিহাসের ভিত্তিতে এবং বর্তমান পরিস্থিতির একটি ক্যালকুলেটিভ কি বলবো, যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরেছে, আপনারা সেটা চিন্তা করবেন এবং চিন্তা করবেন বাংলাদেশের মঙ্গল সকলের ঊর্ধ্বে। বাংলাদেশের মঙ্গল কার হাতে, এটা চিন্তা করবেন, বুঝে শুনে ভোট দেবেন। সকলে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।